হ্যালো 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 গুড মর্নিং সবাইকে। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে। আমি তনুশ্রী দাশগুপ্ত। আজকে আমি নিয়ে এসেছি ক্লাস 9-এর যে প্রথম চ্যাপ্টার পরিমাপ বা মেজারমেন্ট। এই চ্যাপ্টারে যা যা আছে আজকে আমরা ভালো করে দেখে নেব। ওকে, পরিমাপ বা মেজারমেন্ট। পরিমাপ কথাটা শুনলে সবার প্রথমে আমাদের মাথায় কি আসে? যে কোনো কিছুকে মাপা। কোনো কিছু বলতে কিসের কথা বলা হয়? কোনো কিছু বলতে ভৌত রাশির কথা বলা হয় বা ফিজিক্যাল কোয়ান্টিটি। ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। আচ্ছা, ভৌত রাশি কি? ভৌত রাশি হচ্ছে আমাদের প্রকৃতিতে যা যা আসে সেই পরিমাপযোগ্য যে যে বিষয়গুলো, সেগুলোকেই আমরা বলা হবে যে ভৌত রাশি। আচ্ছা, বোঝা গেল না ঠিক ব্যাপারটা? কি জিনিস ভৌত রাশি মানে? আমরা কি বললাম? পরিমাপযোগ্য যে কোনো বিষয়। পরিমাপযোগ্য যে কোনো বিষয় কি? আমরা আলু, তেল, ডাল এগুলোকে আমরা বলতে পারি ভৌত রাশি? না, আলু, তেল, ডাল এগুলো কিন্তু কোনো ভৌত রাশির মধ্যে পড়ছে না। আচ্ছা, ভৌত রাশির মধ্যে কি পড়ছে? ধরো আমি নিলাম তোমাদের এই যে বই, তাহলে এই বইটার কি রয়েছে? বইটাকে কি মাপবো আমি? বইটাকে আমি মাপতে গেলাম, আমি যদি বলি যে এটা কি, এটা দৈর্ঘ্য, তাহলে বইটার দৈর্ঘ্য, এটা কি প্রস্থ, দৈর্ঘ্য প্রস্থ, আর কি আছে? বইটার উচ্চতা রয়েছে। এটা তো 2D নয়, এটা 3D অবজেক্ট, তাহলে বইটার কি রয়েছে? উচ্চতা রয়েছে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। ঠিক আছে, এই যে তিনটে বিষয়, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, বইটার আমরা বলতে পারি এখানে বেধও বলতে পারি। ঠিক আছে, এই যে কতটা মোটা এটাকে আমি উচ্চতা বললে আমি কি বলতে পারি? বেধ বলতে পারি। ঠিক আছে, বইটার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এছাড়াও আরো যে জিনিসগুলো হয়, ভর, সময়, এই যে জিনিসগুলো রয়েছে যেগুলোকে আমরা মাপতে পারছি, সেগুলোকে কি বলা হবে? ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে আমরা লিখে নিই যে ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি। তাহলে কি বললাম? ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে কোনো তেল, ডাল, আলু এসব নয়। তাহলে সেগুলো কি? যেগুলো আমরা মেজার করতে পারছি। যেমন কি ভর বা মাস। ঠিক আছে, আর কি আসছে তার মধ্যে? ভর, মাস, আর কি আসছে? দৈর্ঘ্য, প্রস্থ যেগুলো আমরা বললাম, যেমন লেন্থ বা দৈর্ঘ্য। ঠিক আছে, আর কি আসবে? সময় বা সেকেন্ড। এরকম আরো অনেক কিছু আছে, এরপর আমরা আস্তে আস্তে দেখব। আচ্ছা, এইবার ভৌত রাশি মেইনলি দুই রকমের হয়। কি কি? একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। স্কেলার আর ভেক্টর এই দুটো কি জিনিস? তাহলে কি লিখলাম? একটা হচ্ছে স্কেলার আর আরেকটা রাশিকে আমি কি বলতে পারি? ভেক্টর। কি বলবো? ভেক্টর। ওকে, তাহলে স্কেলার আর ভেক্টর। স্কেলার রাশি কাকে বলে আর ভেক্টর রাশি কাকে বলে আমরা দেখে নিই। তাহলে স্কেলার রাশি আর ভেক্টর রাশি। স্কেলার রাশি কাকে বলে? যে সমস্ত ভৌত রাশিগুলো শুধুমাত্র কি আছে? মান আছে, দিক বা অভিমুখ নেই, তাকে বলা হবে স্কেলার রাশি। কি বললাম আমি কথাটা? যে সমস্ত রাশির কি রয়েছে? শুধুমাত্র মান আছে, দিক নেই বা অভিমুখ নেই। দিক বা অভিমুখ নেই, তাকে কি বলা হবে? স্কেলার রাশি। ঠিক আছে, দিক বা অভিমুখ নেই, শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, যার কোনো ডিরেকশন নেই। তাহলে মান ইংরেজি কি? ম্যাগনিটিউড। তাহলে যার শুধুমাত্র ম্যাগনিটিউড আছে, যার কোনো ডিরেকশন নেই, তাকে কি বলা হবে? ডিরেকশন নেই, তাকে বলা হবে স্কেলার রাশি। আর যার মান ও দিক, যে সমস্ত ভৌত রাশির মান ও দিক দুটোই আছে, মান ও দিক দুটোই আছে, তাকে কি বলা হয়? ভেক্টর রাশি। ঠিক আছে, কি বললাম? যার শুধুমাত্র মান আছে, দিক বা অভিমুখ নেই, তাকে কি বলা হচ্ছে? স্কেলার রাশি। আর যার মান আর দিক দুটোই আছে, তাকে বলা হবে ভেক্টর রাশি। ওকে, কিন্তু জিনিসগুলো কি মাথার উপর দিয়ে চলে গেল? মান, দিক, অভিমুখ কি হচ্ছে? আচ্ছা, ধরো তুমি স্কুল যাচ্ছ। আচ্ছা, স্কুল যাচ্ছ, কিভাবে স্কুল যাচ্ছ? আমি ধরলাম সাইকেলে যাচ্ছি। ঠিক আছে, এই ধরো সাইকেলেই যাচ্ছ, তাহলে তুমি ধরো কোন দিক থেকে কোন দিকে যেতে হবে? তোমার স্কুল হচ্ছে ধরো এখান থেকে 5 কিলোমিটার তোমাকে যেতে হবে। ঠিক আছে, আমি বললাম যে আমি 5 মিটার পার সেকেন্ডে সাইকেল চালাচ্ছি, মানে 1 সেকেন্ডে তুমি 5 মিটার যাচ্ছ। ঠিক আছে, 5 মিটার পার সেকেন্ডে আমি সাইকেল চালাচ্ছি। এই যে আমি শুধু এটা বলে দিলাম, এটা কি হয়ে গেল? এটা হয়ে গেল তোমার স্কেলার রাশি। কেন স্কেলার রাশি? আমি শুধুমাত্র মানটা বলেছি যে 5 মিটার পার সেকেন্ডে আমার সাইকেলটা চলছে, কিন্তু
কোন দিকে আমি সাইকেলটাকে নিয়ে, আমি কোন দিকে যাচ্ছি সাইকেলটা নিয়ে সেটা কিন্তু আমি বলিনি যে আমি উত্তর দিকে যাচ্ছি, দক্ষিণ দিকে যাচ্ছি, ইয়ের দিকে যাচ্ছি, প্রান্তিকার দিকে যাচ্ছি, ডানদিকের দিকে, যেখানে কোথায় যাচ্ছি আমি, কোন কোন দিকে কোন ডিরেকশন, আমি কোনো কিচ্ছু বলে দিচ্ছি না। ঠিক আছে, তাহলে যখন আমি কিছু বলে দিচ্ছি না সেটা বলা হচ্ছে কি, কোনো দিক বলে দিচ্ছি না, শুধুমাত্র আমি মানটা, যে ম্যাগনিটিউডটা বা ভ্যালুটা সেটা বলে দিচ্ছি, সেটা হয়ে গেল স্কেলার রাশি। আর আমি যদি এটা বলে দিই যে আমি সাইকেল চালিয়ে 5 মিটার পার সেকেন্ডে টুয়ার্ডস নর্থ, টুয়ার্ডস সাউথ, দক্ষিণ দিকে, উত্তর দিকে, কলকাতার দিকে, দার্জিলিং এর দিকে, কোন দিকে যাচ্ছি সেটা যদি আমি বলে দিই, সেটাই তখন হয়ে গেল কি ভেক্টর রাশি। ঠিক আছে, যেটা মান আর দিক দুটোই আছে সেটাকে কি বলা হবে, ভেক্টর রাশি। আর যার শুধুমাত্র মান আছে, দিক বা অভিমুখ নেই, তাকে বলা হবে কি স্কেলার রাশি। ওকে, এখান থেকে ডিফারেন্স আসে যে স্কেলার আর ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লেখো। ঠিক আছে, এখান থেকে দুটো পয়েন্ট আমাদেরকে লিখতে হবে যে স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য। আচ্ছা, হয়ে গেল, এটা বুঝলে? আচ্ছা, এরপর এর উদাহরণ, তাহলে উদাহরণ হিসেবে কি দিতে পারি, উদাহরণ কি হতে পারে? তাহলে আমরা এক্ষুনি বললাম যে স্কেলার রাশি, আমি কি বললাম 5 মিটার পার সেকেন্ড। এই 5 মিটার পার সেকেন্ড এই জিনিসটা কি জিনিস? এটাকে বলা হচ্ছে, এটাকে বলা হয় দ্রুতি। কি বলা হয়? দ্রুতি। আর এটাকে কি বলা হচ্ছে, ওই যে 5 মিটার পার সেকেন্ডে টুয়ার্ডস নর্থ, টুয়ার্ডস সাউথ, টুয়ার্ডস কলকাতা, টুয়ার্ডস দার্জিলিং, এটাকে বলা হচ্ছে বেগ বা ভেলোসিটি। দ্রুতিকে আমরা ইংলিশে কি বলবো, স্পিড, আর বেগকে কি বলবো, ভেলোসিটি। কি বলবো, ভেলোসিটি। আচ্ছা, এটা ছাড়াও আরো কিছু জিনিস হয়, যেমন আমরা বলতে পারি যে ডিসটেন্স বা দূরত্ব, দূরত্ব হচ্ছে স্কেলার রাশি বা ডিসটেন্স। আর এইদিকে কি হয়ে যাবে, এইদিকে হয়ে যাবে হচ্ছে সরণ বা ডিসপ্লেসমেন্ট। এইগুলো কি জিনিস আমি একটু পরে তোমাদের আলোচনা করে নিচ্ছি। তাহলে কি কি হলো, একটা হচ্ছে দূরত্ব, সরণ, একটা হচ্ছে দ্রুতি আর বেগ। ঠিক আছে, যেটাকে আমরা স্কেলারের দ্রুতি বলছি সেটারই যদি দিক আমি অ্যাড করে দিই সেটা ভেক্টর রাশিটা হয়ে যাবে বেগ। আর যেটাকে আমরা স্কেলারের দূরত্ব বা ডিসটেন্স বলছি সেটার যদি আমি দিক অ্যাড করে দিই সেটা হয়ে গেল ভেক্টর রাশি থেকে সরণ বা ডিসপ্লেসমেন্ট। বোঝা গেছে এতদূর? আচ্ছা, এবার আমরা নেক্সট পার্টে চলে যাই যে এগুলো কি জিনিস আর এর মধ্যে আর কি কি রয়েছে। এটা তো আমরা চলে গেল স্কেলার আর ভেক্টর, দিক বা মান অনুসারে কি কি ভাবে ভৌত রাশিকে আমরা ভাগ করি সেটা চলে গেল। এরপরে আমরা আরো দুটো জিনিস দেখে নেব যে মৌলিক রাশি এবং লব্ধ রাশি বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, আচ্ছা, এবারে আমরা আরো দুটো রাশির কথা পড়ে নেব, যেটা হচ্ছে কি মৌলিক রাশি এবং লব্ধ রাশি। এটা গঠন অনুযায়ী হচ্ছে যে সমস্ত ভৌত রাশিগুলো, আচ্ছা এটা কিসের সাথে সিমিলারিটি পাওয়া যাবে আমি আগে বলে দিচ্ছি। সিমিলারিটিটা পাওয়া যাবে হচ্ছে, তোমরা ছোটবেলায় আমরা সবাই ব্যাকরণে, বাংলা ব্যাকরণে কি পড়ে এসেছি যে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। স্বরবর্ণ কি হচ্ছে, যে বর্ণগুলো অন্য কোনো বর্ণের উপর নির্ভর করে না, যাদের সাহায্যে নতুন কোনো বর্ণ তৈরি হয় তাদেরকে বলা স্বরবর্ণ। রিভাইজ হয়ে গেল তোমাদের। আচ্ছা, সেম জিনিস এখানে হচ্ছে কি মৌলিক রাশি, যে সমস্ত ভৌত রাশিগুলো অন্য কোনো রাশির ওপর নির্ভর করে না এবং যে সমস্ত রাশিগুলোকে ব্যবহার করেই নতুন কোনো রাশি গঠন করা যায় তাকে বলা হচ্ছে কি মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তাহলে কি বললাম, যে সমস্ত রাশিগুলো অন্য কোনো রাশির ওপর নির্ভর করে না, অন্য কোনো রাশির ওপর নির্ভর করে না, অন্য কোনো রাশির ওপর নির্ভর করে না। আচ্ছা, এইগুলোকে আর এই ভৌত রাশিগুলোকে ইউজ করে, মৌলিক রাশিগুলোকে ইউজ করে নতুন রাশি গঠন করা যায় এবং এর সাহায্যে কি করা যায়, নতুন নতুন রাশি গঠন করা যায়। ঠিক আছে, নতুন রাশি গঠন করা যায়, তাকে বলা হচ্ছে কি মৌলিক রাশি। মৌলিক কথাটার মানেই হচ্ছে যেটা যেটা এক বা অনন্য। ঠিক আছে, আচ্ছা মৌলিক রাশি যেমন কি উদাহরণ আমাদের খুব ইম্পর্টেন্ট, উদাহরণ আমাদের সব জায়গায় দিতে হবে, যদি নাও বলে তো তবুও যদি তুমি উদাহরণ দিয়ে দাও তাহলে তোমার ফুল মার্কস। ঠিক আছে, এতে স্টুডেন্টের ইমপ্রেশন ভালো হয়। আচ্ছা, যেমন মৌলিক রাশি, মৌলিক রাশির মধ্যে কি কি পড়বে, দৈর্ঘ্য, দৈর্ঘ্য আর কি ভর, সময়। ঠিক আছে, এগুলো সবকিছুই মৌলিক রাশির মধ্যে পড়ছে। এছাড়াও আরো অনেক কিছু রয়েছে, সেটা আমি আসছি এর পরের ক্ষেত্রেই আসছি। আপাতত এই তিনটে তোমরা জেনে রাখো যে দৈর্ঘ্য, ভর, সময়। এরপর আমরা চলে আসবো লব্ধ রাশিতে। তাহলে যেমন আমরা দেখলাম মৌলিক রাশির সাথে মিল কার, স্বরবর্ণের মিল আছে, তেমনি
এই লব্ধ রাশির সঙ্গে কার মিল আছে? ডিরাইভড কোয়ান্টিটি, মানে এটার মিল আছে হচ্ছে ব্যঞ্জন বর্ণের সাথে। কার মিল আছে? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ তাহলে কি, যে সমস্ত বর্ণগুলো কি স্বরবর্ণের সাহায্যে ব্যঞ্জন বর্ণ তৈরি করা হয়, তেমনি এখানেও মৌলিক রাশিকে ইউজ করে আমরা কি তৈরি করতে পারি? লব্ধ রাশি বা ডিরাইভড কোয়ান্টিটি। যে সমস্ত ভৌত রাশিগুলো মৌলিক রাশিগুলি এক বা একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত হয় তাকেই বলা হয় লব্ধ রাশি। কি বললাম? যে সমস্ত রাশিগুলি এক বা একাধিক কি নিয়ে, কোন রাশির সাহায্যে? এক বা একাধিক মৌলিক রাশির সাহায্যে গঠন করা হয়। এক বা একাধিক মৌলিক রাশির সাহায্যে গঠন করা হয় তাকে বলা হচ্ছে কি? লব্ধ রাশি বা ডিরাইভড কোয়ান্টিটি। বোঝা গেল? করা হয় তাকে বলা হয় লব্ধ রাশি বা ডিরাইভড কোয়ান্টিটি। এবার ডিরাইভড কোয়ান্টিটির মধ্যে এক্সাম্পলে কি আসছে দেখো। তোমরা পড়েছো ঘনত্ব। ঘনত্ব পড়েছো তোমরা? ঘনত্বতে আমরা দেখেছি যে ঘনত্বের সূত্র কি, ধরলাম দেখো যেমন ঘনত্ব অব্দি নাই গেলাম, ঘনত্ব অব্দি নাই গেলাম, আমি বললাম আয়তন অব্দি। আগে আয়তন বললাম, আয়তন। কোন বস্তুর আয়তন আমরা কি করে মাপবো? ধরো এই ঘরের আমরা আয়তন মাপবো, এই ঘরটার আয়তন মাপবো। কি করে আমরা এই ঘরের আয়তন মাপবো? তোমরা অঙ্ক করেছো এরকম। ঘরের আয়তন আমরা কি করে মাপবো? যে দৈর্ঘ্য ঘরের যে দৈর্ঘ্য, ধরি আমরা একটা তুমি কর্নার সাইড যদি একটা ধরে নাও, তাহলে দৈর্ঘ্য, নিচে প্রস্থ, আর কি উচ্চতা, সরি ওই দিকটা দৈর্ঘ্য, এদিকটা প্রস্থ, আর এদিকটা হচ্ছে উচ্চতা। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা, এই যে তিনটে ব্যাপার হলো, এই তিনটে জিনিসের গুণফলকে বলা হচ্ছে আয়তন। তাহলে কি বললাম? আয়তন হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা দিয়ে আমি কি বের করতে পারি? কোন বস্তুর আয়তন নির্ণয় করতে পারি। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা এই তিনটেই কিন্তু কিসের মধ্যে পড়ছে? এই তিনটেই পড়ছে মৌলিক রাশির মধ্যে পড়ছে। আচ্ছা, দৈর্ঘ্য যেটা, দৈর্ঘ্য আমরা মিটারে মাপি, প্রস্থও মিটার, উচ্চতাও মিটার। এখানে আমি লিখিনি ঠিকই, কিন্তু এইগুলো সব কি? এগুলো সবই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই একই ক্যাটাগরির মধ্যে পড়ছে। তার তিনটেই মৌলিক রাশির মধ্যে পড়ছে। তাহলে এক বা একাধিক মৌলিক রাশি মিলে যখন একটা রাশি গঠন হচ্ছে, তখন সেই রাশিটাকে আমি কি বলবো? লব্ধ রাশি বা ডিরাইভড কোয়ান্টিটি। তাহলে আয়তন কি হয়ে গেল? আয়তন একটা ডিরাইভড কোয়ান্টিটি বা লব্ধ রাশির মধ্যে পড়ছে। বোঝা গেল? আচ্ছা, এরপর আমি আসছি আয়তনের পরে হচ্ছে ঘনত্ব। ঘনত্ব আমি কিভাবে লিখতে পারি? ঘনত্বকে আমি লিখতে পারি ভর বাই আয়তন। কি লিখতে পারি? ঘনত্বকে ভর বাই আয়তন। কারণ কি? একক আয়তনে কোন বস্তুর ভরকে বলা হচ্ছে কি? ঘনত্ব। ঠিক আছে? একক আয়তনে কোন বস্তুর ভরকে বলা হচ্ছে কি? তার ঘনত্ব। এবার ভরটা কি? ভর হচ্ছে মৌলিক রাশির মধ্যে পড়ছে। আয়তনটা আমি কি দেখলাম? আয়তন মৌলিক রাশি মিলে তৈরি হচ্ছে। তাহলে একাধিক, একটা মৌলিক রাশি, একটা লব্ধ রাশি। তাহলে একটা মৌলিক রাশি এখানে, আর একটা কি রাশি এখানে? একটা হচ্ছে লব্ধ রাশি। তাহলে ভর হচ্ছে মৌলিক রাশি, আয়তন হচ্ছে লব্ধ রাশি, মিলে তৈরি হচ্ছে ঘনত্ব। তাহলে ঘনত্ব নিজে কি হয়ে গেল? ঘনত্ব নিজে হয়ে গেল লব্ধ রাশি। ঠিক আছে? তো এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আছে তোমাদের, যে এটা থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে যে একটি মৌলিক ও একটি লব্ধ রাশি মিলিয়ে, লব্ধ রাশি দিয়ে গঠিত লব্ধ রাশির উদাহরণ দাও। তাহলে একটা এখানে মৌলিক রাশি, একটা হচ্ছে লব্ধ রাশি, দুটোতেই গঠিত নতুন একটা লব্ধ রাশি পাচ্ছি, যেটার নাম হচ্ছে কি? ঘনত্ব। ঠিক আছে? যেটার নাম হচ্ছে কি? ঘনত্ব। আচ্ছা, মৌলিককে আমরা প্রাথমিক হিসেবে বলতে পারি, মৌলিক রাশি বা প্রাথমিক রাশি হিসেবে আমরা বলতে পারি। এবার এখান থেকে একটা জিনিস বলে দিই, যে মৌলিক রাশি লিখে তোমাদের যদি দেয় যে একক কাকে বলে, আমরা একক আসছি এরপরে। এখান থেকে বলে দিচ্ছি একবার, মৌলিক রাশিগুলির একককে বলা হচ্ছে মৌলিক একক, আর লব্ধ রাশিগুলির একককে বলা হচ্ছে লব্ধ একক। কিন্তু এরপর আমরা দেখে নেব যে এককটা কি হয়, সেটা আমরা এবারে ভালো করে দেখে নেব। ওকে, দেখো, একক বা ইউনিট,
আচ্ছা, এই যে আমরা এতক্ষণ দেখলাম যে ভৌত রাশিগুলোকে দেখলাম, ভৌত রাশি বা ফিজিক্যাল কোয়ান্টিটিগুলোকে দেখলাম, কে তাদের ভাগগুলো দেখলাম। আচ্ছা, এই যে রাশিগুলো রয়েছে সেগুলোকে পরিমাপ করার জন্য আমাদের তো কিছু চাই, যেমন কি দৈর্ঘ্য পরিমাপ করব আমি কি দিয়ে? দৈর্ঘ্য, এই রাস্তাটা এতটা লম্বা, কতটা লম্বা আমি কি বলবো যে এত মিটার লম্বা, তাই তো? বা কোনো তুমি দোকানে চাল কিনতে গেছো, আলু কিনতে গেছো, ধরো তুমি চাল কিনতে গিয়ে বললে যে আমাকে 5 চাল দিন, কিছু মানে দাঁড়াবে কি? দাঁড়াবে তো না। তার মানে কি আমাকে বলতে হবে যে 5 কেজি চাল দিন, বা গ্রাম বললে গ্রামে বলতে হবে আমাকে। তাহলে আমি বলবো যে এটা 5 মানে 5 কেজি, ঠিক আছে, বা 5 গ্রাম বা 500 গ্রাম, যে এই যে কথাগুলো রয়েছে, তাহলে এর পেছনে কেজি দিলে একরকম মানে দাঁড়াচ্ছে, গ্রাম দিলে একরকম মানে দাঁড়াচ্ছে, আর কিছু না দিলে কোনোটাই বোঝা যাচ্ছে না ঠিক করে। তাহলে একক হচ্ছে এইগুলোকেই বলে। তারপরে কি একটা নির্দিষ্ট পরিমাণ, একটা নির্দিষ্ট পরিমাণ যেটার সাহায্যে আমি কোনো ভৌত রাশিগুলোকে প্রকাশ করতে পারছি, তার দৈর্ঘ্য প্রকাশ করতে পারছি, তার ভর প্রকাশ করতে পারছি। তারপরে এই যে প্রকাশ করতে পারছি, তাহলে আমরা এই যে একক কাকে বলে যখন বলবে, তখন তাহলে আমরা কি লিখতে পারি? আমরা কিভাবে লিখবো? আমরা কি লিখবো যে এই যে একক মিটার বা কেজি বা গ্রাম, এই যেগুলো রয়েছে, এগুলো কিন্তু শুধুমাত্র আমাদের এখানে বলে নয়, এটা সমস্ত অল ওভার ইন্ডিয়া, অল ওভার ওয়ার্ল্ডে একই রকম ভাবে আমরা যতটা কেজি বলছি ওখানেও কিন্তু ততটাই কেজি হচ্ছে। এমন নয় কেজিটা ওখানে গেলে কমে যাচ্ছে, যে এতটা চাল আমাদের এখানে 1 কেজি মানে এতটা পাওয়া যাচ্ছে আর ওখানে গেলে এইটুকু পাওয়া যাচ্ছে, এরকম নয় কিন্তু। তাহলে এখানেও যা পরিমাণটা হবে ওখানেও তাই পরিমাণ হবে। তাই জন্য কি বলা হচ্ছে আন্তর্জাতিকভাবে অনুমোদিত। আন্তর্জাতিক মানে কি? পুরো অল ওভার ওয়ার্ল্ডে। তাহলে আন্তর্জাতিকভাবে অনুমোদিত কোনো ভৌত রাশির যে একটা নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণ, নির্দিষ্ট সুবিধাজনক মানে কি? যেটা আমাদের মাপতে সুবিধা হবে, 1 কেজি এতটা হলে সুবিধা হবে, তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ যেটা মাপতে আমাদের সুবিধা হবে, তাহলে একটা নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণ যার সাহায্যে কি হচ্ছে ওই ভৌত রাশিটাকে আমরা প্রকাশ করতে পারছি, তাকেই বলা হচ্ছে একক। তাহলে কি বললাম, কথাটা কি বললাম? কতগুলো জিনিস বললাম। একটা হচ্ছে আন্তর্জাতিকভাবে অনুমোদিত, আন্তর্জাতিকভাবে অনুমোদিত বা ইউনিভার্সালি, যেটা আন্তর্জাতিক কথার মানেই হচ্ছে কি দেশের বাইরে বিভিন্ন জায়গায় সমস্ত অল ওভার ওয়ার্ল্ড জুড়ে, তাহলে আন্তর্জাতিকভাবে অনুমোদিত, ঠিক আছে? এই কথাটা মনে বোঝা গেল। আন্তর্জাতিকভাবে অনুমোদিত কোন ভৌত রাশির কি হলো, তারপরে সেকেন্ডে কি আসছে, এই পয়েন্টগুলো আমাদেরকে দিতে হবে। নির্দিষ্ট এবং সুবিধাজনক পরিমাণ, নির্দিষ্ট ও সুবিধাজনক পরিমাণ, সুবিধাজনক পরিমাণ, এটা বোঝা গেল, এটুকু বোঝা গেল। আচ্ছা, যার সাহায্যে কি হবে ওই ভৌত রাশিকে আমরা প্রকাশ করতে পারছি, তাকেই বলা হচ্ছে কি একক। বোঝা গেল? এই দুটো পয়েন্ট ভালো করে কিন্তু এই দুটো পয়েন্ট মনে রেখে তোমাদেরকে লিখতে হবে, তাকেই বলা হচ্ছে কি একক। এবার একক ক ধরনের হয়? 2 ধরনের। আমরা আগেই দেখলাম, যেটা বললাম এর আগে সেটা বলে দিলাম যে একক কি হলো, আমরা দুটো দেখি রাশি 2 রকমের, একটা হচ্ছে মৌলিক রাশি, একটা হচ্ছে লব্ধ রাশি। তাহলে এককও 2 রকমের, একটা হচ্ছে মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিট, আর আরেকটা কি হচ্ছে লব্ধ একক বা ডিরাইভড ইউনিট। তাহলে মৌলিক একক আর লব্ধ একক, ঠিক আছে? এটা বোঝা গেল। মৌলিক রাশিগুলির একককে বলা হচ্ছে মৌলিক একক, আর লব্ধ রাশিগুলির একককে বলা হবে কি লব্ধ একক। এবার তারপরে যে পয়েন্টটা আসছে, তারপরের পয়েন্টটা হচ্ছে একক বিহীন ভৌত রাশি। একক বিহীন ভৌত রাশি, একক বিহীন ভৌত রাশি বলতে এবার আমরা কি বুঝি? একক বিহীন ভৌত রাশি মানে একক ইংরেজি হচ্ছে ইউনিট, তাহলে ইউনিট লেস কোয়ান্টিটি বা ইউনিট লেস কোয়ান্টিটি, ঠিক আছে? ইউনিট লেস ফিজিক্যাল কোয়ান্টিটি। ভৌত রাশির একক কখন শূন্য হয়ে যাবে, কখন কোনো ভৌত রাশির একক থাকবে না? ধরো আমি কোনো, তোমরা তো অঙ্ক করেছো, অঙ্কতে করেছো, অনুপাত করেছো, রেশিও করেছো। আচ্ছা, রেশিওতে আমি দেখলাম উপরে একটা রাস্তা দৈর্ঘ্য আর নিচেও একটা রাস্তার দৈর্ঘ্য, আমি ধরলাম যে উপরে 50 মিটার দেওয়া আছে আর নিচে দেওয়া আছে 60 মিটার। এবার তোমাকে রেশিও বের করতে বলেছে, তাহলে এই যে মিটার, উপরের যে নিচের যে মিটার, মিটার কি হয়ে যায়? ক্যান্সেল হয়ে যায়। আমার কি বের হবে? 6, এটা কেটে গেলে তাহলে কি বের হবে? 5:6 বের হবে। এখানে কোনো একক থাকবে কি? কোনো মিটার থাকবে? কোনো মিটার থাকবে না। তাহলে
কোনো একই রকমের যখন দুটো রাশির অনুপাত করা হবে, তাহলে একই রকমের দুটো ভৌত রাশির যদি আমি অনুপাত করি সেখানে কোনো একক থাকে না, সেই রাশিগুলোকে বলা হবে কি এককবিহীন ভৌত রাশি। কি বলা হবে সেগুলোকে? এককবিহীন ভৌত রাশি। উদাহরণ কি? আমি উদাহরণ দিয়ে দিচ্ছি। উদাহরণ হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। ঠিক আছে, আপেক্ষিক গুরুত্ব, এটাকে বলা হবে কি এককবিহীন ভৌত রাশি। বোঝা গেল? আর যেটা হবে সেটা হচ্ছে কি আণবিক ভর। আণবিক ভর, এই দুটো মোটামুটি ভাবে মনে রাখবে তাহলেই হবে। তাহলে একটা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব, একটা হচ্ছে আণবিক ভর। আচ্ছা, এবার আমরা চলে আসি যে একক, তাহলে কি কি রকমের একক হতে পারে? একটা হচ্ছে এসআই একক, একটা হচ্ছে সিজিএস একক। আরো একক হয় যেগুলো হচ্ছে এফপিএস, এমকেএস, এই যে সিস্টেমগুলো আছে এগুলোও কিন্তু এককের মধ্যেই পড়ে। কিন্তু আমাদের কাছে খুব প্রচলিত একক কি কি রয়েছে? একটা হচ্ছে সিজিএস আর আরেকটা হচ্ছে এসআই। ঠিক আছে, সিজিএস মানে কি? এছাড়াও আমরা যেটা বললাম, আর কি বললাম? এফপিএস বললাম, আরেকটা কি বললাম? এমকেএস বললাম। তাহলে এইগুলো কিন্তু এককের মধ্যেই পড়ছে। সিজিএস, সি স্ট্যান্ডস ফর, সি মানে কি বোঝায়? সি মানে হচ্ছে সেন্টিমিটার। সি মানে কি বলা হয়? সেন্টিমিটার। সিএম লিখে দিলাম, সেন্টিমিটার। আচ্ছা, জি ফর কি? জি ফর গ্রাম। জি ফর কি? গ্রাম। আচ্ছা, এস ফর কি? এস ফর হচ্ছে সেকেন্ড। বোঝা গেল কি বললাম? তাহলে সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, এস ফর সেকেন্ড। এস এটা ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল ইউনিট, সেটাকে বলা হচ্ছে এসআই। ঠিক আছে। আচ্ছা, এফপিএম, এফপিএস, এফ হচ্ছে ফুট, পি, পি স্ট্যান্ডস ফর পাউন্ড, এন্ড এস স্ট্যান্ডস ফর সেকেন্ড। এস সব জায়গাতেই কিন্তু সেকেন্ড হিসেবেই থাকে। এম, এম কি হচ্ছে? মিটার। কে কি? কে হচ্ছে কেজি বা কিলোগ্রাম। এস সেকেন্ড। ঠিক আছে, এসআইটা কি বললাম তাহলে? এসআই হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। ঠিক আছে, এটা হচ্ছে এসআই। তাহলে আমরা দেখে নিলাম ইউনিট কি। ইউনিট কটি ভাগে ভাগ করা যায়? একটা হচ্ছে মৌলিক, একটা হচ্ছে লব্ধ, মানে হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট আর ডিরাইভড ইউনিট। এই দুটো লিখে দিচ্ছি আমি, ফান্ডামেন্টাল আর এটা কি হচ্ছে ডিরাইভড। ফান্ডামেন্টাল আর এটা কি হয়ে গেল? ডিরাইভড। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা চলে আসছে কি এককবিহীন, যেটা ভৌত রাশি ইউনিটলেস কোয়ান্টিটি যেটা রয়েছে সেটা আমরা দেখে নিলাম। আচ্ছা, এরপর চলে আসলাম যে ইউনিট কি কি হয়? সিজিএস, এসআই, এফপিএস, এমকেএস, যেটার মধ্যে মেইনলি আমরা দুটো ইউজ করি, সিজিএস আর এসআইটা আমরা ইউজ করে থাকি। ওকে, এতদূর বোঝা গেল? এরপর আমরা আবার রিটার্ন করে চলে আসবো। কোথায় চলে যাব? এরপর আমরা দেখে নেব যে মৌলিক রাশির মেন ভাগ কি কি রয়েছে। ঠিক আছে, টোটাল কটা ভাগ এবং তার যে ইউনিটগুলো আছে সেগুলো আমরা দেখে নেব। ওকে, আচ্ছা, এবার আমরা দেখে নেব কি মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি যেগুলো রয়েছে সেগুলো টোটাল কটা রয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এখান থেকে কোশ্চেন আসে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ভিভিআর। আচ্ছা, এবার মৌলিক রাশির টোটাল কটা রয়েছে? 7টা, 7 ফান্ডামেন্টাল কোয়ান্টিটি। 7টি কি রয়েছে? মৌলিক রাশি রয়েছে। কি কি আছে এবার আমরা সেগুলো দেখে নেব আর তাদের এককগুলো দেখে নেব। এক নম্বরে সবার ফার্স্টে আমরা বলতে পারি যে দৈর্ঘ্য বা লেন্থ। দৈর্ঘ্য যাকে ইংলিশে কি বলি আমরা? লেন্থ বলতে পারি। ঠিক আছে। সেকেন্ড, 2 নম্বরে কি আসবে? 2 নম্বরে আসবে ভর। ভর বা আমরা বলতে পারি মাস। ইংলিশে কি বলবো? মাস। ভর কাকে বলে? কোনো একটা বস্তুর মধ্যে যতটা পরিমাণ পদার্থ উপস্থিত সেটাকেই বলা হচ্ছে তার ভর। আচ্ছা, দৈর্ঘ্য, ভর, সময়, এগুলো এটা আমি প্রথমেই বলে দিয়েছি তোমাদের। দৈর্ঘ্য, ভর, সময়। সময় ইংলিশে কি বলবো আমি? টাইম। তাহলে দৈর্ঘ্য, ভর, সময় তিনটে হলো। 4 নম্বর কি আসছে? 4 নম্বর আসবে হচ্ছে উষ্ণতা বা টেম্পারেচার। উষ্ণতা বা ইংলিশে আমরা কি বলবো? উষ্ণতাকে টেম্পারেচার। ঠিক আছে। আচ্ছা, 5 নম্বর কি বলবো? 5 নম্বর বলবো হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্ট। আচ্ছা, তড়িৎ প্রবাহ মাত্রা। ঠিক আছে, বা আমি কি বলতে পারি? কারেন্ট। আচ্ছা, তারপর কি আসছে? 6 নম্বরে আসছে দীপন প্রাবল্য
বা লুমিনাস ইন্টেন্সিটি, দীপন প্রাবল্য, বা ইংলিশে কি বলবো, লুমিনাস ইন্টেন্সিটি। ঠিক আছে, লুমিনাস ইন্টেন্সিটি। আরেকটা যেটা রয়েছে 7 নম্বর, সেটা কি রয়েছে? 7 নম্বর হচ্ছে পদার্থের পরিমাণ, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, পদার্থের পরিমাণ। আর যেটাকে আমরা ইংলিশে কি বলবো, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। তাহলে এইগুলো হয়ে গেল কি আমাদের টোটাল যে 7টা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, সেগুলোর নাম হয়ে গেল। তাহলে কি কি বললাম? দৈর্ঘ্য, ভর, সময়, উষ্ণতা, তড়িৎ প্রবাহ মাত্রা, দীপন প্রাবল্য, পদার্থের পরিমাণ। লেন্থ, মাস, টাইম, টেম্পারেচার, কারেন্ট, লুমিনাস ইন্টেন্সিটি, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। এবার এগুলোর যে এককগুলো রয়েছে, সেই এককগুলো আমরা দেখে নেব। কি একক? সিজিএস একক আর এসআই একক। প্রথমে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এসআই এককটাই। এসআই এককে তোমাদের লিখতে দিতে আসে, সিজিএস একক এখানে ইম্পর্টেন্ট নয়, তাই জন্য আমি সিজিএসটা লিখছি না, শুধু এসআই এককটাই আমি লিখছি। দৈর্ঘ্যের এসআই একক কি? দৈর্ঘ্য আমরা মাপি কি দিয়ে? যে মিটার স্কেলগুলো দেখেছো তোমরা, দৈর্ঘ্য মাপি হচ্ছে এসআই তে মিটার দিয়ে। কি দিয়ে মাপি? মিটার বা এম। আচ্ছা, ভর কি দিয়ে মাপি? কোন বস্তুর ভর এসআই তে যখন মাপবো, সেটা হয়ে যাবে কেজি বা কিলোগ্রাম। কেজি বা কিলোগ্রাম হয়ে গেল। আচ্ছা, থার্ড সময়। সময়ের কোনো গল্পই নেই, সব জায়গাতেই সময় হচ্ছে সেকেন্ড, সেটা সিজিএস হোক, এসআই হোক, এমকেও, এফপিএস হোক, যা খুশি হোক, সময় সব জায়গাতে কি হয়ে যাবে? সেকেন্ড। উষ্ণতা, উষ্ণতা বা টেম্পারেচার, টেম্পারেচারকে আমরা কি দিয়ে মাপবো? কেলভিন। কি বলছি? কেলভিন। ঠিক আছে, টেম্পারেচার মাপবো আমরা কি দিয়ে? কেলভিন দিয়ে। ঠিক আছে, কেলভিন দিয়ে মাপবো। তড়িৎ প্রবাহ মাত্রা বা কারেন্ট, কারেন্ট আমরা কি দিয়ে মাপবো? অ্যাম্পিয়ার। কি দিয়ে মাপবো? অ্যাম্পিয়ার। বাংলা হয়ে যাবে এই বানানটা, অ্যাম্পিয়ার। বাংলায় কেলভিন বানান, এই যে কেলভিন। বাকি তো তোমরা এগুলো ইংলিশে লিখলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কেজি ইংলিশে লিখলেও কোনো অসুবিধা, কিলোগ্রাম তোমরা বাংলায় লিখে নিতে পারবে। দীপন প্রাবল্য বা লুমিনাস ইন্টেন্সিটি আমি লিখে দিচ্ছি একবার তবু, কিলোগ্রাম বা কেজি। আচ্ছা, মিটার, এটা মিটার। ঠিক আছে, একটা সেকেন্ড। আচ্ছা, এবার দীপন প্রাবল্য বা লুমিনাস ইন্টেন্সিটি আমরা কি দিয়ে বলতে পারি? দীপন প্রাবল্য হচ্ছে ক্যান্ডেলা। আমরা দীপন প্রাবল্য মানে দীপন প্রাবল্য, দীপ, দীপ কথা থেকে কি আসছে? মোমবাতি বা ওই মোমবাতি টাইপের যেগুলো আগুন জ্বলে, সেটাই হচ্ছে আমাদের দীপ। দীপ মানে ওখান থেকে কি বলি আমরা ইংলিশে? মোমবাতিকে কি বলি? ক্যান্ডেল বলে থাকি। আর সেখান থেকে আমাদের মনে রাখতে পারি যে ক্যান্ডেলা। কি মনে রাখতে পারি? দীপন প্রাবল্য ক্যান্ডেলা, ক্যান্ডেলা। ঠিক আছে, সিডি। তারপর লাস্টে আসছে পদার্থের পরিমাণ। পদার্থের পরিমাণ বা অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, যেটাকে আমরা কি বলে থাকতে পারি? মোল বলতে পারি। কি বলতে পারি? মোল। ঠিক আছে, বাংলায় হচ্ছে এমও, এই ময়কার ল, মোল। ঠিক আছে, ইংলিশে এমওএল, এটা শর্ট ফর্ম মোল, এমওএল শর্ট ফর্মে লেখা যায়। তাহলে এটা হচ্ছে 7টা মৌলিক রাশি বা ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, আর তাদের যে এসআই ইউনিট, এসআই একক ভীষণ 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 ইম্পর্টেন্ট। তাহলে এটা হচ্ছে ভি 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 আই, যতগুলো ভি লাগানো যায় ততই ভালো, কারণ হচ্ছে অন্তত 1 থেকে 2টো কোশ্চেন তো এখান থেকে আসেই। ঠিক আছে, 1-2 মার্কসের আমাদের আসেই, এটা ধরা বাঁধা। ঠিক আছে, 7টি মৌলিক একক আমরা দেখলাম। 7টি মৌলিক একক ছাড়াও আরো 2টো একক আছে, সেটা কি কি আসে? একটা হচ্ছে তোমার প্লেন অ্যাঙ্গেল বা সমতলিক কোণ। তাহলে প্লেন অ্যাঙ্গেল, যেটাকে আমরা কি বলবো? সমতলিক কোণ। আর আরেকটাকে বলা হয় ঘনকোণ। সমতলিক কোণের ইংলিশ হচ্ছে প্লেন অ্যাঙ্গেল, প্লেন অ্যাঙ্গেল। আর আরেকটা হচ্ছে ঘনকোণ, যেটাকে আমরা বলবো সলিড অ্যাঙ্গেল। কি বলবো? সলিড অ্যাঙ্গেল। ঠিক আছে, সমতলিক কোণ কি? যেটা আমরা নরমাল সমতলে এঁকে থাকি। সমতলে এঁকে থাকি মানে কি? এই যে সমতলিক কোণ, এটা সমতলিক কোণের মধ্যে পড়ছে। আচ্ছা, এবারে ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল কি? সলিড অ্যাঙ্গেল হচ্ছে, ধরো তুমি একটা ফুটবল নিয়েছো, ওটা কি 3D অবজেক্ট? তাহলে ফুটবল নিয়েছো, ফুটবলের যে সেন্টারটা, তুমি সেন্টার অবধি কেটে দিচ্ছ, মানে বাইরের থেকে একদম ওপরের সারফেস থেকে একদম সেন্টার অবধি তুমি যদি একটা কোণের মতন করে আমি শেপে যদি কেটে দিই, তাহলে যে কোণটা তৈরি হচ্ছে 3D অবজেক্টের মধ্যে, সেই কোণটাকে বলা হচ্ছে কি? ঘনকোণ। কিরকম দেখতে হয়? এরকম টাইপের দেখতে হবে তোমার, এরকম ধরনের দেখতে হবে কিছুটা।
তাহলে এটা যদি পুরোটা ফুটবল হয়, আমি বলি এটা পুরোটা এভাবে ফুটবলের মতন এটা হয়ে আসে, তাহলে যদি এটা সেন্টার হলো না, সেন্টার বলতে গেলে আমি যদি এটা করি এরকম, ঠিক আছে, তাহলে এটা এটা ধরো ফুটবল হলো, তাহলে আমি এটা সেন্টার থেকে আমি কেটে দিলাম, আমি সেন্টার থেকে কেটে দিই, সেন্টার থেকে কেটে দিলে আমরা এতটা অবধি যে কোণটা তৈরি হচ্ছে এটা কি, এটা কেন্দ্র অবধি, তাহলে কেন্দ্র বা সেন্টার অবধি যে কোণটা তৈরি হচ্ছে এটাকে কি বলা হবে, ঘনকোণ বলা হবে। কি বলা হবে এটা? ঘনকোণ। এটা হচ্ছে যেটা আমরা 2D অবজেক্টে ড্র করছি সেটা হচ্ছে সমতলিক কোণ। এবারে সমতলিক কোণের একক কি? সমতলিক কোণের একক হচ্ছে রেডিয়ান। সমতলিক কোণের একক রেডিয়ান, আর ঘনকোণের একক হচ্ছে রেডিয়ান। আচ্ছা, ঘনকোণের একক কি হবে? ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। তাহলে সমতলিক কোণ হচ্ছে রেডিয়ান, আর স্টেরেডিয়ান কার? ঘনকোণের স্টেরেডিয়ান, STERADIAN, স্টেরেডিয়ান। ঠিক আছে, দুটো কোণ বোঝা গেল। এবার এই দুটো কেন ইম্পর্টেন্ট, এমনি ভাবে নরমাল কোশ্চেন আসতে পারে যে প্লেন অ্যাঙ্গেলের ইউনিট কি, বা সমতলিক কোণের একক লেখো, বা রেডিয়ান কার একক উল্টেও দিতে পারে, বা এটার ক্ষেত্রেও ঘনকোণের ক্ষেত্রেও হতে পারে এটা, বা এখানে এই দুটোকে যেটা মেইনলি প্রশ্ন, এই দুটোর থেকে এই দুটোকে কি বলা হয়? মাত্রাহীন ভৌত রাশি। মাত্রাহীন ভৌত রাশি দুটির নাম লেখো। তাহলে মাত্রাহীন ভৌত রাশি, দুটো ভৌত রাশির উদাহরণ দিতে বললে তোমাকে এটা বলতে হবে, মাত্রাহীন ভৌত রাশি। আচ্ছা, মাত্রা কি জিনিস এটা আমরা এর পরে আসছি, একদম তোমরা বুঝতে পারলে কি নাকি বুঝে নাও, দেখে নাও। আর মাত্রা কি জিনিস এটা আমরা এর পরে বলছি, ঠিক আছে? তাহলে মনে রাখবে যে সমতলিক কোণ বা প্লেন অ্যাঙ্গেলের ইউনিট কি হচ্ছে? রেডিয়ান, যেটা আমরা নরমাল খাতায় আঁকি 2D তে। আর ঘনকোণ বা সলিড অ্যাঙ্গেল যেটা 3D অবজেক্টের মধ্যে তৈরি হচ্ছে, সেই কোণটার একক কি? স্টেরেডিয়ান। আচ্ছা, এই দুটোকে কি বলা হচ্ছে? মাত্রাহীন ভৌত রাশি বলা হয়। যদি তোমাকে বলে মাত্রাহীন ভৌত রাশির দুটি উদাহরণ দাও, তখন এই দুটো। ওকে, বোঝা গেল?